কথার কোনো পাত্তাই দেয় না। সে ঠিক করে তার মাকে কিছু না জানিয়েই সে বাড়িটি বিক্রি করবে। এর জন্য সে তার সহপাঠীদের কাছে সাহায্য চায়, কারণ সে জানত এত বড় বাড়ি ঠিকঠাক করে বিক্রি করা তার একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সানির সহপাঠীদের মধ্যে একজন তখনকার সময়ে বেশ বড় একজন বিল্ডারের ছেলে ছিল। তার নাম আব্রাম। সে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। আব্রাম তাকে জানায় সে তার বাবাকে জানানোর আগে বাড়িটি দেখতে চায়। সানি তার কাছ থেকে 1 সপ্তাহ সময় চায়, কেননা রমিজ মিয়া তাকে বলেছিল বাড়ি সারাতে নাকি 5 থেকে 6 দিন সময় লাগতে পারে। সানির কথা শুনে আব্রাম রাজি হয়ে যায় এবং 1 সপ্তাহ পর সেই বাড়িটি দেখার জন্য সানির সাথে যাবার ব্যাপারে সহমত প্রকাশ করে। এর মাঝে সানি একবার বাড়িতে গিয়েছিল বাড়ির অবস্থা দেখার জন্য। বাড়ি সারানোর কাজ করা অনেকটাই শেষ। রমিজ মিয়াকে দ্রুত বাড়ি সারাতে বলে আর বাড়ি সারানো বাবদ কিছু টাকা দিয়ে সানি ফিরে আসে। নির্ধারিত তারিখে সানি এবং আব্রাম রওনা হয় সানির বাবার সেই বাড়ির উদ্দেশ্যে। তখন তারা কে জানত যে এই যাত্রাই হবে সানির জীবনের কালো অধ্যায়ের এক সূচনা। সানি যেদিন আব্রামকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিল সেই দিনটি ছিল বুধবার। মানুষের জীবনে ঘটা কিছু ঘটনার তারিখ, সময় এসব মনে রাখতে বাধ্য করে। সেই দিনটি ছিল তেমন। গ্রুপ স্টাডির কথা বলে দুপুরের দিকে বাসা থেকে বের হয় সানি। বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়, যাকে বলে গোথুলি। দিনরাত্রির সন্ধিক্ষণ। বাড়িতে এসে সানি আর আব্রাম গতবারে এসে যে রুমে ছিল সেই রুমে চলে যায়। আজ বাড়িটি বেশ ঝকঝকে তকতকে লাগছে। ভালোই কাজ করেছে রমিজ মিয়া। রমিজ মিয়ার কাজে খুশি হয়ে সানি তাকে বেশ কিছু টাকাও দেয়। রাতে রমিজ মিয়া তাদেরকে খাবার দিয়ে চলে যায়। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে সানি আর আব্রাম পৃথক 2টি রুমে চলে যায়। গ্রীষ্মকাল থাকায় কাঠ ফাটা রোদ ছিল সারাদিন, তাই গরমটাও বেশ কম পড়েনি। প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তির প্রচেষ্টা হিসেবে রুমের জানালা খুলে দেয় সানি। জ্যোৎস্না রাত, বাইরে সূর্যের আলো যেন চাঁদের মাধ্যমে ঠিকরে ঠিকরে ছড়ে পড়ছে চারপাশে। এসব দেখে কিছুটা ভাবুক হয়ে যায় সানি। বেশ কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে ঘুমানোর জন্য চোখ বুজে নেয় সানি, কিন্তু ঘুম হচ্ছিল না। আংশিক ঘুমন্ত অবস্থায় থেকে জেগে ওঠে সানি। বাড়ির চারপাশে বেশ কয়েকটা কাক ক্রমাগত কা কা করে ডেকেই চলেছে। সানি আংশিক ঘুম থেকে উঠে দেখে চারপাশ কেমন অন্ধকারাচ্ছন্ন। জ্যোৎস্নার আলো নিভে যাচ্ছে বলে মনে হচ্ছে। হালকা আলোয় তার বাড়ির আশেপাশে বেশ কিছু কাকের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে সানি। ভোরের দিকে আবার ঘুম ভেঙে জেগে ওঠে। এবার কাকের আওয়াজ নয়, গরমের প্রকোপে। ঘুম থেকে উঠে জানালা খুলে দিয়ে আবার ঘুমিয়ে যায় সানি। অন্যদিকে আব্রামের ঘুম বেশ ভালোই হয়েছে। সে এমনিতে শুয়ে পড়লে এই দুনিয়ার কোনো খবরই তার থাকে না। গভীর এবং ভালো ঘুম হওয়ায় সে ঘুম থেকে উঠেও জলদি। ঘুম থেকে উঠে সানির রুমে গিয়ে দরজায় কড়া নাড়ে আব্রাম। সানি বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে আসে। আব্রাম রুমে প্রবেশ করে চমকে ওঠে। 3টি কাক সানির রুমের এখানে সেখানে মরে পড়ে আছে। সানিও অবাক। কাকের আওয়াজে তার ঘুমাতে সমস্যা হচ্ছিল বটে, কিন্তু কাক ঘরে কখন এলো এটা কিছুতেই তার মাথায় আসছিল না। অনেক চিন্তা ভাবনা করলো তারা। দুজনেই ভাবলো অনেকক্ষণ, কিন্তু কোনো উত্তর খুঁজে না পেয়ে তারা এসব নিয়ে আর বেশি মাথা ঘামায়নি। রমিজ মিয়াকে ডেকে সকালের খাবার দেওয়ার কথা বলে। রমিজ মিয়া সকালের খাবার দিয়ে গেলে তারা নাস্তা শেষ করে বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখে। বাড়িটি বেশ পুরাতন, হয়তো কোনো ইতিহাসের সাক্ষী। অনেক বড় বড় কিছু ঘর রয়েছে বাড়িতে, যাতে কোনো জানালা নেই। এ আবার কেমন ঘর? জানালা নেই, কিছুই নেই। সব ঘরে প্রবেশ করা গেলেও একটি ঘর ছিল প্রকাণ্ড এক তালা দিয়ে বন্ধ করা। রমিজ মিয়ার কাছে এই তালার চাবি ছিল না, কিন্তু এটা কোনো চিন্তার বিষয় ছিল না। বাড়ি ঘুরে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে যায়। রমিজ মিয়া তাদেরকে ডেকে দুপুরের খাবার দেয়। খাবার দাবার শেষ হলে রমিজ মিয়া সানিকে একান্তে ডেকে নিয়ে আমতা আমতা করে কিছু কথা বলে, যা ছিল মানে হয়েছে কি ভাইজান, আমার আব্বা বেশ অসুস্থ ছিলেন। তাকে শহরের হাসপাতালে ভর্তিও করেছিলাম মাসখানেক আগে। কিছুটা সুস্থ হয়ে তিনি আজ সকালে বাড়ি ফিরেছেন। দুপুরের খাবার আনার সময় আমার আব্বার সাথে দেখা হয়। আব্বা আমাকে খুব বকাবকি করলেন। আসলে অনেকদিন আগে আব্বা আমাকে বলেছিলেন এই বাসায় যদি কেউ আসে তাহলে আমি যেন তাদেরকে থাকতে না দেই, চলে যেতে বলি। আমি আপনাকে চলে যেতে বলিনি, কারণ বাড়ির মালিক আপনি। আপনার বাবার উত্তরাধিকার সূত্রে এই বাড়ি এখন আপনার। আমি আপনাকে চলে যেতে বললে আপনি হয়তো ভাববেন আমরা এই বাড়িটা কবজা করে নিতে চাইছি। বাবা বলছেন আপনারা কখনোই রাতে আর এই বাড়িতে থাকবেন না, আর যত দ্রুত সম্ভব এই বাড়ি পরিত্যাগ করে চলে যান। আমি কারণ জিজ্ঞাসা করলে বাবা কিছু বলেননি। বেয়াদবি মাফ করবেন, কিন্তু আপনারা এখন চলে যান।
রমিজ মিয়ার কথা শুনে সানি রেগে আগুন হয়ে যায়। রমিজ মিয়াকে ইচ্ছা মতো বকাঝকা করে। সেদিন তারা বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। আব্রাম তার সাথে আনা ক্যামেরায় বাড়ির কিছু ছবি তুলে নেয় তার বাবাকে দেখানোর জন্য। বাড়িতে আসার পর সানির আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে রাতের ঘুম একেবারেই বাদ দিয়ে দিয়েছিল। খুব ভয় পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। একদিন রাতে সানি নিজের রুমে পড়ছিল। সানির মা রান্নাঘরে রাতের খাবার তৈরি করা নিয়ে ব্যস্ত ছিলেন। তারও শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তবুও ছেলের কথা ভেবে তিনি সবকিছুই চেপে রেখেছেন, নিজের কাজে মন দেন। রান্না শেষ করে সানির রুমে চলে যান সানিকে ডাকার জন্য। রুমে গিয়ে তিনি অনেক বড় একটা ধাক্কা খান। পেছন থেকে তিনি দেখেন সানির পড়ার টেবিলের একটা কোণায় ফোঁটা ফোঁটা রক্ত। পেছন থেকে দেখে মনে হচ্ছিল সানির হাতে কিছু একটা আছে। আর রুম থেকে ভেসে আসা স্পষ্ট আওয়াজে তার মনে হচ্ছে সানি হয়তো কিছু একটা খাচ্ছে। তিনি মৃদু স্বরে সানিকে ডাক দিতেই সানি পেছন ফিরে তাকায়, কিন্তু সানির হাতে কিছুই নেই। আর টেবিলের কোথাও কোনো রক্ত দেখা যাচ্ছে না। সানির মা কিছুটা স্বস্তি অনুভব করেন। তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু এখন বেশ স্বস্তি পাচ্ছেন। রাতের খাওয়া শেষ হলে সানি রুমে চলে যায়। সানির মা মনে মনে তিনি যা দেখেছেন তা নিয়েই ভাবছেন। ভাবতে ভাবতে একবার তিনি মুচকি হাসেন, কেননা তার কাছে একটা সময় এই চিন্তাটা বেশ আজগুবি মনে হচ্ছিল। রাতে শুতে যাবার আগে সানির রুমে যান তিনি। দরজা খোলাই আছে। বাইরে থেকে তিনি আবার আগের দৃশ্য দেখে থমকে যান। এবারে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়। সানির পেছনে কেমন একটা বিশাল বড় অর্ধমানব আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ছায়াটা সানির কাঁধে হাত দিয়ে তার ওপর সকল ভর প্রযুক্ত করছে। সানির মা দুই একবার সানিকে সানি বলে ডাক দেন, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না। অল্প আওয়াজে কোনোভাবে সানিকে ডাকেন। সানি পেছন দিকে তাকায়। সানির হাতে একটি মৃত কাক। সানি মৃত কাকের মাংস খাচ্ছিল এতক্ষণ। মায়ের দিকে তাকিয়ে সানি বলতে শুরু করে, মা, কয়টা বাজে দেখেছো? রাত 2টা। তুমি তো আজ রাতে আমাকে কোনো খাবার দিলে না। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। রান্নাঘরে অনেক খুঁজেও কিছু পেলাম না, তাই এটা খাচ্ছি। এসব শুনে সানির মা মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন, এক চুলও নড়েন না। ঘড়ির দিকে তাকিয়ে থাকেন। আসলেই রাত 2টা বাজে, কিন্তু কিভাবে সম্ভব এটা? রাত 9:30টার দিকে তার খাওয়া শেষ করেন তিনি। কিভাবে রাত 2টা বেজে গেল তো জলদি? আর সানি এসব কি বা বলছে? সানির মা বারবার নিজেকে বোঝাচ্ছেন এটা একটা দুঃস্বপ্ন। হয়তো তিনি এখনই ঘুম থেকে উঠবেন আর স্বপ্নটা ভেঙে যাবে, কিন্তু এটা কোনো দুঃস্বপ্ন নয়। সানির মা হঠাৎ সাহস সঞ্চয় করে সানির দিকে এগিয়ে যান। সানির হাত থেকে মৃত কাকটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন। তখনই কানে কানে কেউ বলে, এই তো শুরু। সজোরে চিৎকার দিয়ে ওঠে সানি। অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে সে। সানির মা তাকে বিছানায় শুইয়ে দিয়ে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান ফিরে এলে সানি চিৎকার করে বলে, মা, তোমার কানের কাছেও ওটা কি ছিল? ছায়ার মতো, কিন্তু চোখ দেখা যাচ্ছিল। জল জল করছিল মুখ, মুখটা কাকের মতো। কি ছিল মা ওটা? আমাকে বাঁচাও মা, আমাকে নিয়ে যাবে ওটা, আমাকে যেতে দিও না। সানির কথা শুনে সানির মা তার ভয়ের কারণ বুঝতে পারেন সানির পেছনে যে কালো ছায়াটি তিনি দেখেছেন, সেই কালো অবয়বটি তার কানে কানে বলেছে কথাগুলো। সানির মা খুব সাহসী কখনোই ছিলেন না, তবুও তিনি কোথা থেকে যেন প্রচন্ড সাহস পাচ্ছিলেন। মা বলে কথা, ছেলের জন্য মায়েরা যে মরতেও ভয় করে না। সানিকে তিনি নিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেন। নিজের রুমে গিয়ে তিনি তার বোনকে ফোন করে সব জানান। আমি আমার মায়ের কথা বলছি, সানির মা অর্থাৎ আমার খালা আমার মাকে সব জানান। আমার মা আমাকে জানান বর্তমানে সানির অবস্থা অনেক বেশি খারাপ। বেশ মোটাসোটা গড়নের ছেলে ছিল সে। এখন সে একেবারে শুকিয়ে গেছে। প্রতিদিন বিকেলে ছাদে যেতে না দিলে নিজেকে আঘাত করে সে। ছাদে ওঠে পাখি মারার টোপ নিয়ে। সেই টোপ ব্যবহার করে কাক শিকার করে সে। সানির অসহায় ও অসুস্থ মায়ের এসব দেখা ছাড়া কোনো কিছুই করার নেই। বাড়ির এখানে সেখানে কাক পাওয়া যায়, কোনোটা অর্ধ খাওয়া, আবার কোনোটা দেখে মনে হয় জীবিত। কাছে গেলেই হয়তো এক্ষুনি উড়ে যাবে, কিন্তু কাছে গেলেও উড়ে যাচ্ছে না, কারণ সে মৃত। হুজুর, আমার খালা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। ওনার চিকিৎসাও বন্ধ সানির এই অবস্থার জন্য। যদি কিছু করা না যায় তাহলে তিনি মারা যাবেন, সাথে সানিও। আপনি আমাদের সাহায্য করুন দয়া করে। সানির খালাতো ভাইয়ের কাছে সানির ঘটনা শোনার পর আমি মনে মনে অনেক কিছুই ভাবতে থাকি। এমন কিছু আগে কখনোই শুনিনি আমি। সব দিক বিবেচনা করে দুইজন ব্যক্তির কথা বলা আমার মাথায় আসে। প্রথম ব্যক্তি সানির বাবা। তিনি ওই বাড়ির ব্যাপারে কিছু তো অবশ্যই জানতেন। তিনি সেই বাড়িতে কাউকে যেতে নিষেধ করেছেন। দ্বিতীয় ব্যক্তি রমিজ মিয়ার বাবা।
সেও একই কথা বলেছে। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে এই ঘরের ইতিহাস জানাটা খুবই প্রয়োজন, কারণ এর মধ্যে সানির বর্তমান অবস্থার কারণ লুকিয়ে আছে। আমি সানির খালাতো ভাইকে বলি সময় করে আমি রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে চাই। সানির ভাই রাজি হয়। সব কথা শেষ করে সানির ভাই সেদিন চলে যায়। আমিও আমার হাতে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে শুরু করি। 3-4 দিন পর সানির ভাই আবার আসেন আর জানান সানির অবস্থা নাকি আরো বেশ খারাপ হয়ে গিয়েছে। গতকাল নিজের মায়ের হাতে কামড় বসিয়ে দিয়েছে সানি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমিও 7-5 না ভেবে সানির ভাইয়ের সাথে সানির বাবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে পৌঁছে রমিজ মিয়ার দেখা পাই। রমিজ মিয়ার কাছে তার বাবার সাথে দেখা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রমিজ মিয়া আমাদেরকে তার বাবার কাছে নিয়ে যান। রমিজ মিয়ার বাবাকে সব খুলে বলার পর তিনি বলেন, এই বাড়ি অনেক কিছুর সাক্ষী। আমি এসব শুনেছি আমার বাবার কাছে। তখন এই বাড়ির মালিক ছিলেন সানির দাদা। ইংরেজ যুগ, সানির পূর্বপুরুষেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারী এক বংশ। যুদ্ধের মাঝ সময়ে ইংরেজরা সানির বাড়ি দখল করে নেয়। ক্রান্তিকারী ভাইদের ধরে সেই বাড়িতে অত্যাচার করা হতো নানান ধরনের অমানবিক উপায়ে। সেই বাড়ির ভেতরে বন্ধ একটা কামরা রয়েছে, যা ছিল তৎকালীন ইংরেজদের টর্চার সেল। এই জন্যই সেখানে জানালা ছিল না। তাদের টর্চার এতটা অমানবিক ছিল যে সেই দৃশ্য দেখে যে কারো রুহ কেঁপে উঠবে। শরীরে বল্লম ঢুকিয়ে কষ্ট দিয়ে রেখে দিত ক্রান্তিকারী ভাইদের, কিন্তু মৃত্যুদান করতো না ওরা। মৃত্যুর ভিক্ষা চাইলেও তাদের জীবিত রাখা হতো। অবশেষে শরীরে আগুন লাগিয়ে মেরে ফেলা হতো তাদের। যুদ্ধ প্রায় শেষের দিকে। তখন ইংরেজরা তাদের পরাজয় বুঝতে পেরে সরতে শুরু করেছে। তখন তারা অত্যাচারের সাথে শয়তানের সাহায্যের আশ্রয় নেয়। পুরনো আমলের শয়তানের উপাসনা করা কুসংস্কার ছিল না। বাংলায় একটা প্রবাদ আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। সানিদের বাড়িটায় তারা শয়তানের উপাসনা করে সেই বাড়িটাকে একটা জলজ্যান্ত জাহান্নাম বানিয়ে ফেলে। এরপর তারা সেই বাড়ি থেকে চলে যায়। ক্রান্তিকারী ভাইরা ভাবে ইংরেজরা নিজেরাই যেহেতু চলে গেছে বাড়ি ছেড়ে, তার মানে এটা তাদের একটা বিজয়। সানিদের দাদাবাড়ি আবার ফেরত আসে সানিদের কাছে। ক্রান্তিকারী ভাইয়েরা সেই বাড়িটিকে নিজেদের একটি অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে সানির পূর্বপুরুষেরা খুশি হয়েই ওনাদের অনুমতি দেন। কিন্তু কে জানতো যে ঘটনা অন্যদিকে মোড় নেবে। কিছুদিন থাকার পর হঠাৎ বাড়ি থেকে এক এক করে ক্রান্তিকারী ভাইয়েরা গায়েব হতে থাকে। প্রথমে সবাই ভেবেছিল যে এটা হয়তো ইংরেজদের কোনো ষড়যন্ত্র। মুখে মুখে কথাটা রটতে থাকে। কেউ বলে বাড়িতে ভূত আছে, আবার কেউ বলে হিংস্র কোনো পশুর কাজ এগুলো। কেউ বলে কালো জাদু, কেউ বলে শয়তানের অভিশাপ। কিন্তু আস্তে আস্তে আসল ঘটনার ওপর থেকে পর্দা সরতে শুরু করে। ইংরেজদের বানানো টর্চার সেল আসলে একটা গুদাম ঘর। সেখানে কারো যাওয়া হতো না একেবারেই। এদিকে একের পর এক ক্রান্তিকারী ভাইয়ের গায়েব হবার সাথে সাথে সেই স্টোর রুম থেকে পচা লাশ পচা দুর্গন্ধ আসতে শুরু করলো। অথচ সেই গুদাম ঘর ছিল বাইরে থেকে তালা দেয়া, আর চাবি ছিল শুধুমাত্র বাড়ির কর্তার কাছে। বাড়ির কর্তার কানে দুর্গন্ধের খবর পৌঁছানোর সাথে সাথে ঘরের দরজা খোলা হয়, আর ঘরের ভেতরে যা অবস্থা ছিল